নমস্কার, আপনাদের সঙ্গে আমি সৈকত। শুরু করছি আজকের এই সময় অনুষ্ঠান। আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আমার মনে হয় যে গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গে সবচেয়ে আলোচিত বিষয় এটাই। কিন্তু তার আগে আমি আপনাদের শুধু একটু বলে দিতে চাই যে আজকে এমন একটা দিন, যে আরজি কর কাণ্ডে যে নির্ভয়ার নৃশংস হত্যা এবং খুন করা হয়েছে, সেই বোনটির আজ জন্মদিন। আমি শুনছিলাম তার মা বলছিলেন যে মেয়েটি পায়েস খেতে ভালোবাসত। আজ সেই ঘটনার প্রতি আরও একবার ধিক্কার জানিয়ে আজকের এই সময় অনুষ্ঠান আমি শুরু করছি। আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা জানেন যে ২৭ বছর পর দিল্লির বুকে বিজেপি তারা সরকার গঠন করেছে। কিন্তু এই ২৭ বছরের মধ্যে দিল্লির রাজনীতিতে সবচেয়ে বড় যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে আন্না হাজারের সঙ্গে থাকা একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি, তিনি জাতীয় রাজনীতিতে তার উত্থান হয় এবং দিল্লির মসনদে তিনি বসেন। কিন্তু তারপর থেকে যে ব্যক্তি দুর্নীতি বিরোধী মুখ হিসাবে গোটা দেশে তো বটেই, বিশ্বের কাছেও একটা নজির সৃষ্টি করেছিলেন, যে একজন সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তি তিনি একটি রাজনৈতিক দল গঠন করে সরাসরি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছিলেন, এটা সত্যি ভারতীয় রাজনীতিতে বিরল ছিল। কিন্তু গতকালের ঘটনাও ভারতীয় রাজনীতিতে বিরলই বটে। অনেকে দিল্লির এই ঘটনার পর প্রত্যেকে বলছেন যে দিল্লিতে সামান্য কয়েকদিনের দুর্নীতি যদি ইস্যু হয়ে কেজরিওয়ালের মতো একজন ব্যক্তিকে অপসারণ করেন সেখানকার মানুষ, একেবারে শাসক দল থেকে সরাসরি বিরোধী দলে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে এ রাজ্যে এত দুর্নীতির ইস্যু থাকার পরেও কেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এ রাজ্যে টিকে আছেন? না, এটা সরাসরি আমার আজকের টপিক নয়। কিন্তু রাজ্যের বিজেপি নেতারা বলছেন যে বাংলায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তারা সরাসরি ক্ষমতা দখল করবেন। কিভাবে করবেন, কোন ইস্যুতে করবেন, তার ফর্মুলা কি পরিষ্কার নয়। কেন এই কথাগুলো বলছি? কারণ দুর্নীতি ইস্যুতে দিল্লিতে পালাবদল হলেও বাংলায় দুর্নীতি ইস্যু বাংলার নির্বাচনে টেস্টেড, অর্থাৎ এর আগেও এই ইস্যুতে ভোট হয়েছে, কিন্তু তাতে বিজেপি রেজাল্ট ভালো হয়নি। সিপিএম কংগ্রেস ভোট শেয়ারিংয়ে যে অবস্থায় ছিলেন তারা মোটামুটি সেই অবস্থানেই রয়েছেন। তাহলে কোন লজিকে, কোন জাদু বলে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন জয়ের স্বপ্ন দেখছে বিজেপি, নাকি সত্যি বাস্তব? আমরা এই নিয়ে আলোচনা করব। প্রথমেই প্রতিবেদন। दिल्ली का जीत हमारी है, 26 में बंगाल की बारी है। বাংলায় জানি কি করতে হবে, আমাদের মাঝে মাঝে ব্যাটে বলে হচ্ছে। ব্যাটে বলে হওয়ার অপেক্ষা, একটু অপেক্ষা করুন। ব্যাটে বলে হলেই বাউন্ডারির বাইরে মমতা ব্যানার্জির খেলা শেষ। দিল্লির পর এবার এভাবেই বাংলা দখলের হুঙ্কার বিজেপির। শুধু বাংলার নেতারাই নন, দিল্লির বিজেপি নেতারা রবিবার বাংলায় দাঁড়িয়ে বললেন ২০১৬ সালে বাংলাতেও ডাবল ইঞ্জিন সরকার। बंगाल में हमारी जीत की सिलसिला एक प्रकार से 2019 की लोकसभा से ही शुरू हुई है। 19, 21 और 24 ये 3 चुनाव में भारतीय जनता पार्टी राज्य की प्रमुख विरोधी पार्टी बन चुकी है। 38 से 40% वोट की स्ट्रेंथ के साथ आज हम यहाँ हैं और 5%। हमें पूरा भरोसा है बंगाल भी परिवर्तन की राह में जाएगा और हम यहाँ भी आने वाले 26 में भारतीय जनता पार्टी यहाँ सरकार बनाएगी। দিল্লিতে গেরুয়া ঝড় নিশ্চিত হতেই বিজেপি ওয়েস্ট বেঙ্গল পেজেও লেখা হয়েছে, দিল্লিতে বিদায় হলো আপ, এবার যাবে পশ্চিমবঙ্গের পাপ। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জোড়া ফুলের জয় নিশ্চিত বলে মনে করছেন তৃণমূল নেতারা। কিন্তু যে বা যারা পশ্চিমবঙ্গ নিয়ে কোনো কথা বলতে চাইছেন তাদের স্পষ্টভাবে বলে দিই, ২০২৬ সাল বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে হবে এবং তৃণমূল কংগ্রেস
অন্তত 250টি আসন পাবে এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি মুখে ক্ষমতায় আসার স্লোগান দিলেও সাংগঠনিকভাবে কি তৈরি? 2014 সালে লোকসভায় বাংলায় জানান দেয় বিজেপি। 2018 পঞ্চায়েতেও নজরে পড়ার ভোট টেনেছিল বিজেপি। 2019 সালে লোকসভা 18 জন সাংসদ পেয়েছিল। 21 বিধানসভায় 200 পারের স্লোগান দিয়ে 77-এ থেমেছিল। 24 লোকসভায় 18 থেকে 12তে দাঁড়ায় বিজেপির সাংসদ সংখ্যা। এমনকি বঙ্গ বিজেপিকে চাঙ্গা করতে কেন্দ্র নেতৃত্বের দেওয়া হোম টাস্ক 1 কোটির সদস্যতা অভিযানেও টেনে টুনে পাস মার্কস তুলেছে বিজেপি। এমনকি শুভেন্দু অধিকারী স্পষ্ট বলছেন 26-এ জিততে শুধু হিন্দুদের ভোটই চাইছেন তিনি। রাজনৈতিক মহলের প্রশ্ন, আদৌ সেটা সম্ভব বাংলায়? এই পরিস্থিতিতে কোন অঙ্কে কোন ইস্যুতে বাংলার মসনদ দখলের ছক কষেছে বিজেপি? ব্যুরো রিপোর্ট, ইনকে টিভি বাংলা। আমি পরিচয় পর্বে আসি। আমাদের এই আলোচনায় যারা রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন রুবি মণ্ডল, বিজেপি মুখপাত্র, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছেন সন্দীপা চক্রবর্তী, কংগ্রেস মুখপাত্র, রয়েছেন অর্পণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সমর্থক, অর্পণকে স্বাগত, রয়েছেন অ্যালবার্ট মোহাম্মদ সাইফুল্লাহ, সিপিআইএম নেতা, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছেন শুভাশিস বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে স্বাগত। আমি আজকের এই অনুষ্ঠান একদম সরাসরি আমাদের এই প্রতিবেদন থেকে তোলা প্রশ্ন দিয়ে শুরু করব। রুবি মণ্ডল, আমি জানতে চাইছি যে একটা তো ফর্মুলা হয়, যে কোনো একটা জয়ের একটা ফর্মুলা হয়। এই ফর্মুলায় আপনারা কোন অ্যাপ্লিকেশনটা ইউজ করছেন যেখানে মনে হচ্ছে যে 294টা আসনের মধ্যে ম্যাজিক ফিগার আপনারা পার করতে পারবেন এবং 77 থেকে সেটা আপনারা ম্যাজিক ফিগারে পৌঁছে যেতে পারবেন এবং আপনারা সরকার গঠন করবেন? কারণ আমাদের যতটুকু এখনো পর্যন্ত খবর, এই রাজ্যে এমন কোনো জোট শরিক আপনাদের নেই, কংগ্রেস, সিপিএম, আইএসএফ, কেউ না, যারা আপনাদেরকে সরাসরি সমর্থন করতে পারেন। আর যদি ধরে নিচ্ছি আপনাদের ভোটের ফর্মুলা জো হামারে সাথ হাম উনকে সাথ, অর্থাৎ শুভেন্দু অধিকারীর ফর্মুলা হয়, তাহলে অন্তত পক্ষে কংগ্রেস বা সিপিএম এর সমর্থন আপনারা পাবেন না। তাহলে কোন ফর্মুলাতে বা কোন ইকুয়েশনে আপনারা 26-এর নির্বাচন জয়ের স্বপ্ন দেখছেন দিল্লির ভোটকে সামনে রেখে? দেখুন, বিষয়টা হচ্ছে 26-এর ইলেকশনে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দুর্নীতি দেখতে পাচ্ছি, আমার মনে হয় না সাধারণ মানুষ আর এই দুর্নীতিকে কোনোভাবে প্রশ্রয় দেবে। এবং ভারতীয় জনতা পার্টি সর্বদা হিন্দুদের পক্ষে শুধুমাত্র না, সবকা সাথ সবকা বিকাশের সাথেই কাজ করছে। কিন্তু জো হামারা সাথ হাম উনকা সাথ বলার একটা বিশেষ কারণ আছে, কারণ আমরা এবারে দেখেছি যে সেভাবে আমরা একটা মানে সম্প্রদায়ের ভোট আমরা একদমই পাইনি। সেই ক্ষেত্রে শুভেন্দুদা কথাটা বলেছে এবং আশাটা অতটা ইজি হয়তো নয়, কিন্তু আমরা যেভাবে নরেন্দ্র মোদী তো অন্য কথা বলেন, আপনাদের নরেন্দ্র মোদী বলেন সবকা সাথ সবকা বিশ্বাস। একদম তাই, একদম তাই। তাহলে এই কথাটার তো মানে দুটো একেবারে ভিন্ন মেরুর দুটো শব্দ। না না না, এটার ভিন্ন মেরু অন্য ব্যাপার হয়ে যাচ্ছে, কারণ আমরা যেখানে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে অনেক অনুপ্রবেশ ঢুকছে। এই অনুপ্রবেশদের ভোট শতাংশ, এবং আমরা যদি দেখি বিএলওর কাজ এবং যারা নতুন ভোটার এবং যারা মারা গেছে, সেই যে ডিলিস্টিং প্রপারলি করা হয় না, এই প্রপার এই সারাউন্ডিংটা প্রায় নেই করে 26%। রবি মণ্ডল, আপনি আমাকে একটা এরকম ভিডিও দেখিয়ে দিতে পারলে আপনাকে গোটা অনুষ্ঠান জুড়ে শুধু আপনি একাই বলবেন যেখানে শুভেন্দু অধিকারী বলছেন মুসলমানদের ভোট উনি চাইছেন। একটা ভিডিও যদি আপনি দেখিয়ে দিতে পারেন, আমি আপনাকে এই স্টুডিওতে বসে আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, গতকাল শুভেন্দু অধিকারীর খেজুরি বা নন্দীগ্রামের একটি সভা, যেখানে উনি পরিষ্কার বলছেন হিন্দুদের ভোট আমাদের লাগবে। আমি শুভেন্দুদার কথাটা আমি একদম আপনাকে দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে বলছি, একটি ভিডিও আমাকে দেখান যেখানে শুভেন্দু অধিকারী বলেছেন যে মুসলমান, শিখ, বৌদ্ধ, জৈন এই সম্প্রদায়ের ভোট আমরা চাই। দেখুন, যে ভোট দেবে না তাকে তো জোর করে বলা যায় না যে ভোট দিন। কিন্তু নরেন্দ্র মোদী আপনাদের নেতা, তিনি তো অবশ্যই তাই। সবার বিশ্বাস, নরেন্দ্র মোদীজি যে যোজনাগুলো এনেছে বা নরেন্দ্র মোদীজির যা কাজ, সেটা শুধুমাত্র যে শুধু হিন্দুরা পাচ্ছে তা কিন্তু নয়, সবাই পাচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও একটা এদেরকে সেই বিশ্বাসটা হয়তো দিয়ে দিতে পেরেছে যে আমরা শুধুমাত্র তোমাদের সাথে আছি, বিজেপি হয়তো নেই। এই চিন্তাধারা, সমস্ত হিন্দু ভোট আপনারা নেবেন? না, হিন্দু ভোট
সমস্ত নেওয়ার তো কিছু নেই। হিন্দুদের হয়ে যদি কেউ লড়াই করে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি লড়াই করছে। আর কোন কোন দল আছে লড়াইটা বলুন? হিন্দুদের হয়ে আপনারা করছেন? স- হিন্দুদের আপনি লড়াই বলুন বলতে না। আপনি কি বোঝাচ্ছেন? হিন্দুদের হয়ে যেভাবে অত্যাচার হচ্ছে আজকে দেখতেই পাচ্ছেন, দেখুন আপনিও দেখতে পাচ্ছেন, সবাই দেখতে পাচ্ছেন, পুরো পশ্চিমবঙ্গের যারা হিন্দু রয়েছে সবাই দেখতে পাচ্ছেন। এখানে একটা দুর্গা পুজো করতে গেলে, এখানে একটা লক্ষ্মী পুজো করতে গেলে, এখানে একটা সরস্বতী পুজো করতে গেলে আজকাল পুলিশের পারমিশন নিতে হচ্ছে, পুলিশকে দাঁড় করিয়ে রেখে করতে হচ্ছে। এবং সেই বিষয় যদি কোনো পার্টি যদি কথা বলছে এখনো অবধি, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি কথা বলছে। তাহলে তারপরেও আপনারা বলছেন হিন্দুদের পাশে ভারতীয় জনতা পার্টি নেই। কারা আছে তাহলে? কারা আছে যারা মুখে সংখ্যা লঘু বলতে পারে না, যারা ডিরেক্টলি কোনো সম্প্রদায়ের নাম নিতে পারে না, তারা আছেন বলছেন? শুনুন, ভারতীয় জনতা পার্টি হিন্দুদের সাথে কাজ করছে, হিন্দুদের হয়ে কথা বলছে, অন্য কোনো পার্টি কথা বলে না। বিশ্বাস করুন, কথা বলে না, কারণ কেউ আসে না। সবাই শুধু বলে সেকুলার, কিন্তু সেকুলার সেরকম ভাবে হতে পারে না। আমি যদি আজকে নিজেকে বলি সেকুলার, অথচ আমি কোনো এখানে কথা বলছি, অথচ সংখ্যা আমার প্রশ্ন খুব পরিষ্কার ছিল, মানে আপনাদের বক্তব্য হচ্ছে হিন্দুদের ভোট নিয়ে আপনারা 26-এর নির্বাচনে ক্ষমতায় আসবেন না। শুধুমাত্র সেটা নয়, আমি যেটা আপনাকে বলতে চাইছিলাম একটু আগে, দেখুন প্রায় 26% ভোট যেটা অন্যভাবে পড়ে, যেটা অবৈধ অনুপ্রবেশকারীদের জোর করে ভোটার লিস্টে নাম তোলা, যারা নতুন ভোটার তাদেরকে সঠিকভাবে ভোটার লিস্টে তোলা হচ্ছে না, তাদেরকে ইগনোর করে অন্যভাবে প্রসেস করা হচ্ছে, এবং যারা ডিলিস্টিং ভোটার, যারা মারা গেছে তাদেরকে ডিলিস্টিং করা হচ্ছে না। এই যে BLO 2 এর কাজ, BLO কাজ প্রপারলি করা হচ্ছে না। এই 26% ভোট অনথা অন্যভাবে TMC ছাপ্পা দিচ্ছে, যেহেতু ওরা সরকারে আছে। ঠিক আছে, এই তাহলে বিষয়ে আপনারা এনআরসি করলেন না কেন, সিএ করলেন না কেন? সিএ করলাম না, আমরা তো করতে চাইছি। না, আমি বলছি সিএ এনআরসি নিয়ে আপনারা এত কথা বললেন, পশ্চিমবঙ্গ আপনি জানেন যে অসম থেকে আর পশ্চিমবঙ্গ থেকে কজন অ্যাপ্লাই করেছেন সিএ তে? আপনি বলতে পারবেন এই অনুষ্ঠানে বসে? না, দেখুন কতজন অ্যাপ্লাই না, আমি বলছি তো সিএ এনআরসি হলে তো এই অনুপ্রবেশকারীরা ধরা পড়ে যাবে। না, অবশ্যই তাই। তাহলে করছেন না কেন? কে বলেছে কেন করছেন না? আমরা তো বলছি যারা আসতে চাইছে বাংলাদেশ থেকে, যারা এখনো আসতে চাইছে, ঠাকুর পরিবারের যারা চেয়েছিলেন তারা সবাই অ্যাপ্লাই করেছেন। আপনি অনুষ্ঠানে বসে বলতে পারবেন যে ঠাকুরনগর এবং ওই মতুয়া সম্প্রদায়ের সবাই সিএ তে অ্যাপ্লাই করেছে? অনুষ্ঠানে বসে সবার তো অ্যাপ্লিকেশন করার দরকার নেই। যারা 10 বছরের উপরে আছে তাদের অ্যাপ্লিকেশন করারও হয়তো দরকার নেই। কতজন অ্যাপ্লাই করেছে? যারা অ্যাপ্লাই করেছে তাদের মধ্যে যেটা গ্রাহ্য জবাব দিতে হবে। সেটাকে না, আপনি বলছেন অনুপ্রবেশকারী রোহিঙ্গারা ভরে গেছে এই রাজ্যে, আপনাদের নেতা আপনি বলছেন। আমি বলছি কতজন আছে আপনি বলুন, আপনাকে তো ডেটা দিতে হবে আজকে। আপনি বলুন কতজন আছে। দেখুন এক্স্যাক্টলি ডেটাটা আমার কাছে তাহলে কেন বলছেন? যদি আপনাদের কাছে ডেটা, আমি তো রাজ্য বিজেপির কাছে অনুরোধ করছি এই গাজর ঝোলানো এবার বন্ধ হোক। আমি বলছি ডেটা নিয়ে কথা হোক, ডেটা নিয়ে কথা হোক, ডেটা নিয়ে কথা। কেন নির্দিষ্ট সময় মতো ভারতবর্ষের জনগণনা হলো না? আরে বাবা, এখানে আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করুন। আমরা তো সিএ করতেই চেয়েছি, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছি না, আপনারা করেছেন তো এক্স্যাক্টলি করেছি। আপনারা সর্বভারতীয়ভাবে সিএ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিরোধিতা করছেন, সেটা আলাদা একটা রাজনৈতিক দলের বিরোধিতা, কিন্তু আইনি ভাবে এই রাজ্যে সিএ চালু আছে। সরকারে আছে, কেন রাজনৈতিক ভাবে আলাদা বিরোধিতার কথা বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় আইন সেটা সব রাজ্যে লাগু হয়। মমতা সব রাজ্যে বন্দ্যোপাধ্যায় লাগু হয়, এটা কোনো রাজ্য সরকার তার বিরোধিতা করতে পারে না। এটা একটা পলিটিক্যাল স্ট্যান্ড। মমতা বন্দ্যোপাধ্যায় এটা প্রপারলি প্রসেস বাই এগোতে দিচ্ছে বেশ, না। আমি একটু অর্পণের কাছে জানতে চাইবো। অর্পণ, এটা এমনই একটা ইস্যু যেখান থেকে হয়তো আলোচনা করতে করতে আমি সিএ ওয়াক অফ বিল পর্যন্ত চলে যেতে পারি। এটা এমনই একটা ইস্যু, কিন্তু আমি খুব স্পষ্টভাবে যদি তৃণমূলের স্লোগান জানতে চাই, কুণাল ঘোষ সুর বেঁধে দিয়েছেন, তিনি বলছেন 250। আমি একটু পরেই একটা প্রতিবেদনে দেখাবো অরবিন্দ কেজরিওয়াল খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলেন। উনি বলেছিলেন যে নরেন্দ্র মোদীকে দিল্লি দখল করতে গেলে আরেকবার জন্ম নিতে হবে, পুনর্জন্ম। তুমি চাইলে আমি বক্তব্যটা শুনিয়ে দিতে পারি এক্ষুনি, কিন্তু আমি দরকার নেই। সবাই জানেন, সোশ্যাল মিডিয়া দৌলতে সবাই জানেন, রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় নাকি। রাজনীতি সম্ভাবনার শিল্প, যে কোনো সময় পাল্টে যেতে পারে মানুষের মত। কি করে এত আপনাদের আত্মবিশ্বাস যে 250 নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরবেন? বলতে পারতেন যে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় ফিরবেন, আমাদের আস্থা আছে। আপনারা ঠিক করে দিচ্ছেন 250টা সিটই পাবে। কি করে বলছেন? কেজরিওয়ালও বলেছিলেন এ কথা। বিষয়টা হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল বিগত বিধানসভা নির্বাচনগুলিতে একটি কাজ করতেন যেটি তিনি এইবারের বিধানসভা নির্বাচনে করেননি, যার থেকে প্রমাণ পাওয়া যাচ্ছিল কোথাও গিয়ে তিনিও কিন্তু রাজনৈতিকভাবে
মানে কনফিডেন্সের অভাবে ভুগছেন। সেটা আপনার মূল্যায়ন। হ্যাঁ, আমি বলছি কেজরিওয়াল নিজের তার মূল্যায়ন করেছিলেন, আমি নরেন্দ্র মোদীকে পুনর্জন্ম নিতে হবে। অ্যাবসলিউটলি, আমি আসছি সেটাতে। যে এবার বিষয়টা হচ্ছে, আমি তো কেজরিওয়ালের সম্পর্কে বা কেজরিওয়ালের দলের পক্ষ থেকে এখানে আসিনি। কেজরিওয়ালের বক্তব্যটা নিশ্চিতভাবে তার নিজস্ব কথা। তো বিষয়টা হচ্ছে, এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের দলের মুখপাত্র এবং রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তিনি তার বক্তব্য জানিয়েছেন, এবং আমরাও বলছি যে এই যে কিসের ভিত্তিতে, নিজস্ব বক্তব্য না দলের বক্তব্য? আমি বলছি তো কুণাল ঘোষ তার প্রেডিকশন জানাচ্ছেন, এটা তো প্রত্যেকের মানে রাজনীতিতে আপনি বলছেন, রাজনীতিতে প্রেডিকশন বলেও এখনো বিষয়বস্তুর বিশ্বাসযোগ্যতা আছে না। প্রেডিকশন তো হয়, আপনারাই মাঝে মধ্যে বলেন টিয়া পাখি নিয়ে বসে পড়েছে অমুক দল, আপনারাই বলেন, আমি বলছি না। হ্যাঁ, প্রেডিকশন কোন ব্যক্তি বা কোন রাজনীতিবিদ তাদের নিজেদের মতো করে করতে পারে। 2021 মানে আমি বিশ্বাস করতেও পারি, নাও করতে পারি, অবভিয়াসলি সেটা তো মানুষের ব্যাপার। কিন্তু যেমন 2021 সালে বিজেপি বলেছিল, প্রথমে বলতো 19-এ হাফ, 21-এ সাফ, ঠিক। তারপর আপকি বার 200 পার, বা 2024-এ আপকি বার 400 পার। এবার কুণাল ঘোষ বলেছেন তার প্রেডিকশন অনুযায়ী তৃণমূল কংগ্রেস 250 বা তার বেশি আসন পেতে পারে। না, আপনি যাকে বলছেন তার প্রেডিকশন, তিনি আপনার দলের আপনার নেতা এবং উনি জেনারেল সেক্রেটারি স্টেট তৃণমূল কংগ্রেসের। আমাকে শেষ করতে দিন। আমরাও দলের যারা প্রান্তিক স্তরের কর্মী, আমরাও বলতে পারি অত্যন্ত দায়িত্ব সহকারে। এটা আমাদেরও, আপনি বিশ্বাস করতে পারেন নাও করতে পারেন, যেরকম ধরুন আপনাদের যে এক্সিট পোল হয় বা সমীক্ষা হয়, সেগুলো তো বিশ্বাসযোগ্য হতেও পারে নাও হতে পারে, ব্যক্তি বিশেষে নির্ভর করছে। সেভাবেই আমরা আমাদের প্রেডিকশন বলছি যে পশ্চিমবঙ্গ বিধানসভায় বুদ্ধদেব ভট্টাচার্য 2006 সালে 235টি আসন নিয়ে ক্ষমতায় এসেছিলেন। আমরা বলছি তৃণমূল কংগ্রেস 2026 সালে, অর্থাৎ 2006-এর ঠিক 20 বছর বাদে যে বিধানসভা নির্বাচনটি অনুষ্ঠিত হতে চলেছে, সেই বিধানসভা নির্বাচনে বুদ্ধদেব ভট্টাচার্যের সেই সর্বকালীন দৃষ্টান্ত ম্লান করে নতুন রেকর্ড তৈরি করতে চলেছেন। কেন? তার কারণ হচ্ছে যে প্রভূত উন্নয়ন রাজ্য জুড়ে ঘটেছে, এবং তার সাথে 69টি প্রকল্প, 69টি প্রকল্পের সাথে আরো কিছু প্রকল্পের ইনক্লুশন হয়েছে। দুয়ারে সরকার, মানুষের কাছে তাদের সুবিধার্থে তাদের অধিকার পৌঁছে দেওয়া, এবং আমি বলছি লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার অত্যন্ত দায়িত্ব সহকারে বলে যাচ্ছি, আমরা এটা বিশ্বাস করি যে লক্ষ্মীর ভান্ডার কোনো দয়ার দান নয়। লক্ষ্মীর ভান্ডার বাংলার মানুষের, বাংলার মা বোনেদের অধিকার, যে অধিকার সিপিএম এর বাবুরা, এলিট বাবুরা গত 34 বছর ধরে তাদের ধুতির খুঁট কিংবা পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে রেখেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই বাংলার মা বোনেদের হাতে তুলে দিয়েছেন। আগামী দিন বাজেট আসছে, বাজেটে নতুন কোনো আরো ঘোষণা হতে পারে। অনেকগুলো, এক মিনিট রুবি, এক মিনিট, আমি আগে সবার আগে অর্পণ জানতে চাইবো, তুমি অনেকগুলো প্রকল্পের কথা বললে, আমি 3টি প্রকল্পের নাম বলছি। তুমি বললে যেগুলো, সেগুলো সব রাজনৈতিক সিদ্ধান্তের সরকারি প্রতিফলন। আমি বলছি কতগুলো সরকারি প্রতিষ্ঠানের কথা। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় শেষ 10 বছরে কটা বড় শিল্প কারখানার বা মাঝারি শিল্পের কথা বলছি ফিতে কেটেছেন, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার আপনি আমাকে উত্তর দেবেন এই অনুষ্ঠানে, আপনি বলুন যে 10 বছরে কবার টেট হয়েছে, আপনি বলুন আমাকে। 3 নম্বর আপনি আমাকে বলুন, এই পশ্চিম বাংলার বুকে 40% বেকারি কমে গেছে, এই তথ্যটা সরকারের কোন জায়গা থেকে আপনারা এই ডেটাটা পাচ্ছেন? এই 3টি সরকারি প্রেক্ষাপটের উত্তর আপনি আমাকে দিন অর্পণ বাবু, প্লিজ। এটা বাংলার মানুষ জানতে চায় আজকে। প্রথমে শিল্পের কথা যদি বলেন, তাহলে এমন একাধিক প্রকল্পের উদ্বোধন। না, আমি একদম স্পেসিফিক উত্তর চাইছি, স্পেসিফিক। মমতা বন্দ্যোপাধ্যায় মাঝারি এবং ভারী শিল্পে কটা জায়গার ফিতে কেটেছেন? একটি জায়গার অনুষ্ঠানের নাম বললে আপনাকে আমি 10 মিনিট টানা বলতে দেবো, আমি কথা দিচ্ছি, আমি সবার কাছে ক্ষমা চেয়ে আপনাকে টানা 10 মিনিট। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমত আমি তাহলে বলবো ইনফোসিসের ফিতে কেটেছেন, তারপরে অ্যাবসলিউটলি ভারী, আমি বলেছি ভারী এবং মাঝারি, এগুলো কিন্তু কোনোটাই ভারী মাঝারি শিল্প নয়, এগুলো কোনো ভারী মাঝারি শিল্প নয় অর্পণ। আই রিপিট, কেউ আমাকে চ্যালেঞ্জ করতে পারেন, বলুন। একাধিক শিল্প রাজ্যের বুকে না, হয়েছে, আমি বলছি তো, আমি ডাইরেক্ট আপনাকে জানতে চাইছি। আমি আপনার কথা, আমি আপনার কথা, আপনি আমাকে পাল্টা প্রশ্ন করতে পারেন, আপনি আমাকে উত্তর দিন, আপনি হ্যাঁ বা নাতে উত্তর দিন, যে অ্যাঙ্কার সাহেব আপনার এই প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই, অথবা হ্যাঁ আছে অথবা নেই। হ্যাঁ, আমি উত্তরই দিচ্ছি আপনাকে। ভারী এবং মাঝারি শিল্পের মমতা বন্দ্যোপাধ্যায় ফিতে কেটেছেন, একটা কারখানার নাম আপনি আমাকে বলুন প্লিজ। একাধিক শিল্প রাজ্যের বুকে হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় হন কিংবা আমাদের আইটি মিনিস্টার বাবুল সুপ্রিয়, তারা উদ্বোধন করেছে। এক মিনিট, ভাব পাচ্ছে উত্তর রাজনীতিকদের স্বভাবজাত হতে পারে, কিন্তু আমার মনে হয় এই একমাত্র বাংলার অনুষ্ঠান
যেখানে নির্ভীকভাবে উত্তর দেওয়ার আমার মনে হয় সবচেয়ে বড় প্ল্যাটফর্ম এটাই। আপনি প্লিজ আমাকে উত্তর দিন, অথবা বলতে পারেন আমি পাস করছি। না, আমার কাছে যে উত্তরটা আছে সেই উত্তরটাই আমি আপনাকে দিচ্ছি। কতবার হয়েছে আমার টেট, কাছে কতবার হয়েছে আমার কাছে টেট, যে কতবার হয়েছে বলুন। হ্যাঁ, টেটে নিশ্চিতভাবে সমস্যা হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। টেটে সমস্যা হয়েছে এবং নিয়োগে যে প্রবলেম হয়েছে সেটা তো আমরা বারংবার আপনি স্বীকার বলতে করেছি। পারছেন না কতবার হয়েছে? 10 বছরে 10 বার টেট হওয়ার কথা, এমনকি বছরে 2 বার করে টেট নেওয়ার নিয়ম আছে, মানে 12 বার টেট করা যেতে পারে। কতবার টেট হয়েছে আপনি আমাকে উত্তর দিন। হয়নি, যে সংখ্যায় হওয়া উচিত ছিল সেই আমি সংখ্যায় আমার উত্তর হয়নি, পেয়ে আমি গেছি। আপনাকে বলছি। আমি আমার উত্তর, প্লিজ রুবি, আমি আমার উত্তর পেয়ে গেছি। আমি একটু সিপিএম এর কাছে যেতে চাইবো। সিপিএম এর কাছে আমি জানতে চাইছি যে 250 পেয়ে গেল তৃণমূল কংগ্রেস তাদের প্রেডিকশন অনুযায়ী, বাকি রইল 294 এর মধ্যে মাত্র 44টা সিট। এবার আপনারা ঠিক করুন, বাকিরা বসে, বিজেপি, কংগ্রেস, সিপিএম, আইএসএফ, 4টে মূল রাজনৈতিক দল এই মুহূর্তে, তারা ঠিক করুন কে কতগুলো সিট নেবেন এবং কোথায় কোথায় নেবেন তার ইকুয়েশনটা ঠিক করে ফেলুন। কারণ তৃণমূল বলে দিয়েছে তারা 250 পাবে। এগুলো তো আমাদের ঠিক করার বিষয় নয়, বাংলার জনগণ ঠিক করবে। যারা নিজেরা এখনই 250 ঠিক করে নিয়েছে তারা বাকি 44টা বা কেন ছেড়ে রেখেছে, তারা বাকি 44টাও নিয়ে নিক, 294টাই থাকুক, এতে তো অসুবিধার কোনো কারণ নেই। এই প্রসঙ্গে যেটা বলতে হয় একটাই শব্দ, যে ইতিহাসের সব থেকে বড় শিক্ষা যে ইতিহাস থেকে কোনো শাসকই তার সঠিক শিক্ষা গ্রহণ করেনি। যে কথা নরেন্দ্র মোদী 400 পারের কথা বলে, আবার আজকে তৃণমূলের নেতারাও বলছে 250 পারের কথা। এখন আসল যে ঠিকটা করবে তো জনগণ ঠিক করবে, যে কে কোথায় কতগুলো আসন পাবে এবং তার মূল্যায়নগুলো হবে। এই মূল্যায়নগুলো কার ভিত্তিতে হবে, কিসের ভিত্তিতে? মূল্যায়নগুলো এই ভিত্তিতেই হবে, তৃণমূলের নেতা বা শাসক দল যতই বলে থাকুক আমি শিল্প কেটেছি, কিন্তু 2015 থেকে 2024 সাল পর্যন্ত যে প্রতি বছর যে বিজিবিএস এর যে সামিটের কথা বলে, প্রতি বছর লক্ষ লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে, বিনিয়োগগুলো কোথায় হয়েছে সে প্রশ্নের কথা বাংলার মানুষ করবে। বাংলার মানুষ প্রশ্ন করবে যে এই পশ্চিমবঙ্গের বুকে শিল্প বলতে তো বোমা শিল্প দেখা যাচ্ছে, সেগুলো বাংলার মানুষ নিশ্চয়ই মূল্যায়ন করবে। টেট পরীক্ষা হয়নি, কিন্তু বাংলার রাজ্যের শিক্ষামন্ত্রী এখনো পর্যন্ত জেলে আছে। বাংলার মানুষ মূল্যায়ন করবে যে বাংলার যে রেশন দপ্তর, খাদ্য দপ্তর, সেই খাদ্য দপ্তরের যে সার্বিক দুর্নীতি, সেই সার্বিক দুর্নীতির দায়ে খাদ্যমন্ত্রীকে পর্যন্ত জেলে থাকতে হয়, এগুলো বাংলার মানুষ মূল্যায়ন করবে। বাংলার মানুষ মূল্যায়ন করবে। আমি ঠিক এই জায়গাটাতেই বলছি, প্রাক্তন খাদ্যমন্ত্রী তিনি আজকে রীতিমতো জনসংযোগ করেছেন, কিলোমিটারের পর কিলোমিটার তার হেঁটেছেন। করবার তো অধিকার আছেই, হ্যাঁ। কেন অধিকার থাকবে না? তিনি বেল পেয়েছেন, সিবিআই এর সৌজন্যে বেল পেয়েছেন। যে বিজেপির নেতারা দিল্লি থেকে এসে আপনি কলকাতায় যে সময়কালের বড় বড় কথা চিৎকার বলছেন, চেঁচামেচি সিবিআই করে- ইডি সাহেব প্রমাণ করতে পারেনি। সেটা তো এখনো সিবিআইডি প্রমাণ করতে পারেনি। উনি সেটাই জেলে- তো পশ্চিমবঙ্গের জেলে মানুষ গিয়ে ভাববে, বেল পেয়ে হাঁটছেন যে রাস্তায়। দিল্লির বিজেপির নেতারা ভোট আসলেই শুধু লম্পঝম্প করে লাফায় যে সিবিআই আর ইডি দিয়ে সব দুর্নীতি, সব চোরেদেরকে জেলে ভরবো, এমনকি নবান্নের 14 তলায় পৌঁছে যাব, আর ঠিক নির্বাচন হয়ে গেলেই দেখা যায়টা কি, যে একে একে সব বেল পেয়ে যাচ্ছে এবং তারা জনসংযোগ করছে, তখন ওই বিজেপির নেতাদের আর মুখে কোনো কথা থাকে না, তখনই ওই হিন্দু মুসলিমের রাজনীতি করতে আসে। এগুলো তো পশ্চিমবঙ্গের মানুষ পরখ করছে এবং এটার মধ্য দিয়েই 2026 সালের নির্বাচন হবে। বেশ, আমি অর্পণ বোধহয় কিছু বলতে চাইছিল, তারপর আমি না, কংগ্রেস। আমি দু একটা কথা যেগুলো একদম না বললে নয়, সেটা হচ্ছে যেটা আগে বলতে পারলাম না। প্রথমত আমি অ্যালবার্ট সৈফুল্লাহদের কথা বলি, যেটা উনি বললেন বাকি 44টা আসন তৃণমূল কেন ছেড়ে রাখছে। নিশ্চিতভাবে রাজনৈতিক দল হিসাবে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ইতিমধ্যেই জানিয়েছেন, রাজনৈতিক দল হিসাবে তৃণমূল কংগ্রেস শুধু নয়, প্রত্যেকটি রাজনৈতিক দলেরই এটা করা উচিত। আমরা যখন ভোটের ময়দানে নামবো 294টি আসন জয়ের লক্ষ্যেই নামবো। কেউ তো একটি আসনও আমরা জিতবো না এমনটা ভেবে রাজনীতিতে নামে না। তো 294টি আসন জয়ের লক্ষ্যেই আমরা নামবো। দ্বিতীয় কথা হচ্ছে, রুবিদি বলছিলেন হিন্দুদের স্বার্থে বিজেপি। আমরা দেখেছি হিন্দুদের স্বার্থে, হিন্দু নয় আমি বলবো সনাতনী, যে কথাটা ওনাদের বিরোধী দলনেতা বলে থাকেন, সনাতনী ধর্মের অন্যতম প্রচারক স্বামী বিবেকানন্দ। মানে বিরোধী দলনেতা আপনার নয়, বিরোধী দলনেতা আপনার নয়, আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার বিরোধী দলনেতার নাম শুভেন্দু অধিকারী। না, বিরোধী দলনেতা বিধায়ক কিনা সেই সত্তা নিয়ে তো না, হাইকোর্টে কেস আমি চলছে। আপনাকে খুব স্পেসিফিক্যালি প্রশ্ন করছি, বিরোধী দলনেতা আপনার হ্যাঁ আমি কি না? ব্যক্তিগতভাবে- আমি কিন্তু বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কথা বলিনি। আমি বলেছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনার, আপনি মানেন? আমি মনে করি না, আমি ব্যক্তিগতভাবে বেশ, মনে আমি করি না। তার একদম। কারণটা হচ্ছে আপনার তার বিধায়ক ব্যক্তিগত সত্তা নিয়ে choice এটা, হ্যাঁ। কোর্টে কেস চলছে। বিষয় হচ্ছে সুকান্ত মজুমদার ওনাদের দলের রাজ্য সভাপতি, তিনি, আমি যদি খুব ভুল না করি সেই ক্লিপিং আছে, স্বামী বিবেকানন্দের উদ্দেশ্যে বলেছিলেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা স্বাস্থ্যের পক্ষে বেশি স্বাস্থ্যকর। এটা বামপন্থী কথাবার্তা, অর্থাৎ স্পেসিফিক
স্বামী বিবেকানন্দকে বামপন্থী বলে দাগিয়ে দেয়া, কিংবা পুরীর কি শঙ্করাচার্যরা, বলেছে, কি ক্লিপিং বলছে, আছে, যদি কোথা বলে প্রমাণ থেকে দেখিয়ে কি দেবো, বলছে, এটা কি বললে প্রমাণ বলছে, দেখিয়ে আপনি দেবো। দেখান, সুকান্ত clipping মজুমদার দেখান। সুকান্ত বাবু এটা বলেছিলেন, দেখান। পরে তার সুকান্ত clarification মজুমদার দিয়েছেন। পুরোটা, এক মিনিট, পুরোটা আরবিন, দেখান। please। প্রমাণ করে দেবো। না না, আমি দায়িত্ব নিয়ে বলছি। দ্বিতীয়ত সুকান্ত হচ্ছে- মজুমদার এটা বলেছিলেন, কিন্তু পরে তার ক্লারিফিকেশনও দিয়েছিলেন। হ্যাঁ, দ্বিতীয়ত বলুন। হচ্ছে পুরীর শঙ্করাচার্যরা রামলালার মন্দির উদ্বোধন কিংবা মহাকুম্ভ নিয়ে যে বক্তব্যগুলো রেখেছেন, অথবা আমরা দেখেছি রামলালার মন্দিরে বিজেপি সনাতনী হিন্দুদের পক্ষে, কিন্তু সেই সনাতনী হিন্দুদের লেভেলটা কোন লেভেল পর্যন্ত? তারা কি মতুয়াদেরও পক্ষে? কারণ আমরা দেখেছি, আমি যদি খুব ভুল না করি, রামলালার মন্দিরে মতুয়া মহাসংঘ থেকে পাঠানো তাদের পবিত্র জল, সেই জল গৃহীত হয়নি। ফলে যদি হিন্দু পোলারাইজেশনের কথা যদি বিজেপি বলে, তাহলে হিন্দু ধর্মের, সনাতনী ধর্মের যে মানুষরা আছেন শুভবুদ্ধি সম্পন্ন বর্ধিষ্ণু, তারা নিশ্চিতভাবে বিষয়গুলো ভেবে দেখবেন বেশ, যখন আমি তারা EVM এ ভোট সন্দীপার দেবেন। কাছে যাব। সন্দীপ, একটা বড় অভিযোগ রয়েছে কংগ্রেসের বিরুদ্ধে, বিশেষ করে দিল্লি ভোটের ক্ষেত্রে, যে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করেছে কংগ্রেস। এমনকি এই স্টুডিওতে বসেই যখন আমরা গতকাল আলোচনা করছিলাম যে কংগ্রেসের ভোট পার্সেন্টেজ যদি আপের সঙ্গে মিলেও যায়, তাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে সরকার গঠন করা সম্ভব ছিল। কারণ দুটো দলের মধ্যে যে ভোট অফ পার্সেন্টেজ, খুব নেক টু নেক ভোট পার্সেন্টেজের ক্ষেত্রে বলছি, মাত্র 9 পয়েন্ট সামথিং ভোট পার্সেন্টেজের ক্ষেত্রে সরকার, মানে এখানে বোধহয় 45, ওখানে বোধহয় 54 সামথিং, এরকম কিছু একটা হবে। যদি কংগ্রেসের ভোট পার্সেন্টেজটা তাদের সঙ্গে মেলে, তাহলে দেখা যাচ্ছে সরকার গঠন বা অন্তত নেক টু নেক ফাইটে দেখা যাচ্ছে। 2020 নির্বাচনে জোট করে লড়েছিল, কিন্তু এবারটা হয়নি। বাংলাতেও আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে আপত্তি, বিশেষ করে অধীর চৌধুরীতে বড় আপত্তি ছিল। শুভঙ্কর সরকার সম্পর্কে এখনো সেরকম ভাবে কোনো বক্তব্য আমরা পাইনি। এখন প্রশ্ন হচ্ছে, দিল্লিতে যা হওয়ার হয়ে গেছে, আর বলে লাভ নেই, বাংলার ক্ষেত্রে কি হবে? একই পুনরাবৃত্তি হবে? না দেখুন, প্রথমে তো বলে রাখি যে আমি স্পেসিফিক্যালি বলছি, কালকে আমি একটা জায়গায় চ্যানেল করছিলাম, কালকেই সৌগত রায় উনি বললেন, কংগ্রেসকে ট্যাগ করলেন যে কংগ্রেস ভোট কাটুয়া পার্টি। এবার ব্যাপারটা হচ্ছে, ওনাকে দু রকম ভাবে আমরা দেখেছি। এক হচ্ছে ভীষণ ভালো একজন প্রফেসর, আরেকজন যিনি আরেক রূপে দেখেছি, যিনি ঘুষ নিয়ে থ্যাংক ইউ বলেন। তো ওনার কথা হিসেবে যদি আমরা যাই, তাহলে সেটা বালুখিল্য কথা হবে ওনার। এত বয়স্ক একজন ওমর আব্দুল্লাহ কাল বলেছেন। হ্যাঁ, আব্দুল্লাহর কথাতেও আসছি আমি। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে কংগ্রেস তো এনজিও নয়, কারণ ঠেকা নিয়ে বসে আছে নাকি কংগ্রেসের যে প্রত্যেকটা কর্মী সমর্থক যারা কাজ করছে, এত মার খেয়ে, এত কিছু টর্চার পেয়ে যে কাজ করছে, তাদের কি অধিকার নেই একটা ভোটে অংশগ্রহণ করার? এবং কেন আপের সাথে জোটে যাবে কংগ্রেস দিল্লিতে? যখন হরিয়ানাতে যখন কংগ্রেস রিকোয়েস্ট করেছিল যে আপনারা আসবেন না, সেখানে আপ প্রত্যেকটা জায়গায় সিটে ক্যান্ডিডেট দিয়ে কংগ্রেসের ভোট কেটেছে, গোয়াতে গিয়ে ভোট কেটেছে, চণ্ডীগড়ে একসাথে বিজেপি আর কংগ্রেস মিলে ইলেকশন লড়েছে, পাঞ্জাবে কংগ্রেসকে ফেলেছে, কংগ্রেসের সরকারকে ফেলেছে। কেন যাবে আপের সাথে? আর সবচেয়ে বড় কথা, আপকে বলবো যে এখন এই হিউএন ক্রাই করে লাভ নেই, সেরেলাক বেবি সেজে লাভ নেই। যেটা হয়ে গেছে। এটা ভাবা উচিত ছিল তখনই, যখন আপনাদের নেতা কেজরিওয়াল বলেছিলেন যে কংগ্রেসকে ইন্ডিয়া ব্লক থেকে বের করে দেওয়া হোক। এবং বাংলার কথায় যদি আসি, 26 এখনো অনেক দূর আছে, সামনে আরো বিহার ইলেকশন আছে, সেগুলোর উপরে নজর দেওয়া হবে। কিন্তু কয়েকটা কথা যদি আপনি অ্যালাউ করেন, এই যে এতক্ষণ ধরে ঘটনা, মানে কথাগুলো বলেছে, আমি সেগুলোর কনটেক্সটে একদম থ্যাংক ইউ। দেখুন, প্রথম কথা তৃণমূলকে বলি, ভাই, যেটা বললে যে প্রেডিকশন করা হয়েছে, আমি একজন রাজনীতির ছাত্রী, আমারও একজন মেন্টর আছে, তো আমি যতটুকু শিখেছি, আমারও গুরু আছে রাজনীতিতে, আমি যতটুকু শিখেছি পারিপার্শ্বিক সবকিছু থেকে, যে রাজনীতিতে তো প্রেডিকশন বলে কিছু হয় না, বুথ সমীক্ষার ডাটা আমরা ফলো করি, একদমই তাই, বুথ সমীক্ষার ডাটা ফলো করি। 1 2 নম্বর কথা হচ্ছে যে আমরা তো, বিজেপি এবার বারবার বলছে সনাতনী ভোট। আচ্ছা, আমি বিজেপিকে একটু প্রশ্ন করি। দেখুন, আমি এখানে রাজনীতি করতে এসেছি, আমার নেতা অধীর রঞ্জন চৌধুরী আমাকে শিখিয়েছে, আমার নেতা রাহুল গান্ধীজি, মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, এদেরকে দেখে আমরা শিখছি যে ধর্মের কচকচানি নয়, রাজনীতি করতে এসেছি। তোমার মাঝখানে আমি কথা বলিনি ভাই, মেইনটেইন দ্যাট জেস্টার। একটা জাস্ট জিজ্ঞেস করলাম, না, জিজ্ঞেস করার দরকার নেই, ফিচকেমি করো না। তো সেখানেই বলছি যে ধর্মের কচকচানি করতে আসেনি, রাজনীতিটা করতে এসেছি। সেখানে বলবো যে বারবার যেটা বলা হচ্ছে সনাতনীদের ভোট। আচ্ছা, একটা ভোটের ইস্যু কি কোথায় পুজো করতে দেওয়া হচ্ছে, কোথায় পুজো করতে দেওয়া হচ্ছে না, সেটা হতে পারে একটা, মানে আমাদের অন্ন বস্ত্র বাসস্থান, আমাদের জীবন জীবিকা, চাকরি, এগুলো ইস্যু নয় আজকে। দাঁড়ান, আপনি আমার মাঝখানে কথা বলবেন না দয়া করে। আমি চাই না বজায় রাখতে গেলে বিজেপি যদি সনাতনী হিন্দুদের পাশে আসে, তাহলে কংগ্রেস, আমি চাই না তৃণমূলকে যেভাবে কথাটা বলেছি সেইভাবে আপনি একজন মহিলা সেইভাবে আপনাকে উত্তরটা দিই, আমি চাই না সেটা একজন মহিলা হয়ে। এবং
তো সেটাই যদি এত কিছু এত বড় হতো সনাতনীদের ভোট, আমি একটু জানতে চাইছি হুমায়ুন কবির আর কার্তিক মহারাজ কি করে একটা ফ্রেমে ফটো তুলতে পারে? যে হুমায়ুন কবির বলেছে সনাতনীদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হবে, কি করে করতে পারে? আচ্ছা সনাতনীদের কি জীবন জীবিকা, তার মানে সেটার সাথে কি Please, সমস্যাটা please, কি? আমি ওনার- ফ্রেম নিয়ে কি না, সমস্যা? আলোচনা আমি অনেক বুঝতে সময় পারি আছে, না। এখনো আধ ঘন্টা সময় রয়েছে, আমি আলোচনা তর্ক হবে তো। করতে চাইছি না, আমি তর্ক করতে চাইছি না, আমি মূল জিনিসটাই ঢুকতে চাইছি, যেটা আপনারা ওপর দিয়ে একটা গোবরের প্রলেপ লাগিয়ে চলে যাচ্ছেন। হ্যাঁ, আমি জানতে চাইছি যারা সনাতনী, মেনে নিলাম আপনারা সনাতনীদের জন্য কাজ করছেন, সনাতনীদের কি মানে পেট্রোলের দাম, গ্যাসের দাম ইত্যাদি কম টাকা দেওয়ার অধিকার নেই? মানে সনাতনীদের জন্য বিজেপি কাজ করছে, কিন্তু সনাতনীদের টাকাতেই কিন্তু আবার এতটা পকেটের মধ্যে আগুন না, লাগিয়ে এখানে দিচ্ছে। এখানে বলে দিই, খুব হ্যাঁ, বড় একটা একটুখানি কথা, বলে এক দিই। মিনিট প্লিজ রুবি, তাহলে আমি কি আমি বলছি জীবন এইটা জীবিকা কিন্তু খুব বড় করার একটা কথা। অধিকার আমি বলছি যে যারা ইমাম ভাতা পাচ্ছেন, ইমাম পাচ্ছেন, তার জন্য সংখ্যালঘুদের কি উন্নয়ন হচ্ছে আমি জানি না। পুরোহিতরা পুরোহিত ভাতা পাচ্ছেন, এর জন্য সনাতনীদের কি হচ্ছে আমি জানি না। আমি এটাও জানতে চাই যে কোনো একজন পুরোহিত 1000 টাকা ভাতা পাওয়ার পর, পুরোহিত ভাতা পাওয়ার পর রাজ্য সরকারের কাছ থেকে, তিনি কি বিজেপির থেকে গ্যাসের দামটা কম টাকায় পাচ্ছেন আমি জানি না। ঠিক একইভাবে ওই বোর্ড থেকে যখন একজন মুসলমান সম্প্রদায়ের মানুষ ওই ইমাম ভাতা পাচ্ছেন, ইমাম কি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে যে রাজ্য সরকারের ট্যাক্স বাবদ যে টাকাটা তেল ভরার পর রাজ্য সরকার কেটে নেয়, সেটা কি একজন ইমামের থেকে কেটে নেন না আমি জানি না। আমি একটা খুব লাইন গুরুত্বপূর্ণ বলেছি। কথা। আমি আমি একটা আমি লাইন আমি বলেছি। আমি এক মিনিট, সন্দীপ আমাকে বিরতিতে যেতেই হচ্ছে। একটা লাইন বলেছি, আমি এটা আলোচনা আমি রাখলাম, খুব ইম্পর্টেন্ট বক্তব্য। আমি বিরতির পর ফিরছি আলোচনা আবারও এই বিষয়ে, এবং প্রথমে সুভাষিস বাবুর কাছে যাব একটা প্রতিবেদন দেখানোর পর। বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।